ওখানে মানে ওখানে হচ্ছে ডেথ জোন বলে, আমরা যেখানে যাই অক্সিজেন ওখানে এতটাই কম আর এতটাই ঠান্ডা বেশি, ব্রেনে অক্সিজেন যায় না। অক্সিজেন ছাড়াই আমি অক্সিজেন ছাড়াই আপনি একেবারে শুরু থেকে পুরো শুরু করেছেন? হ্যাঁ, এভারেস্টে যখন আমি গেলাম, আমি আর শেরবাসা একটি তুষার ঝড়ের মধ্যে গেছি। তুষার ঝড়ে পড়লে আজ পর্যন্ত কেউ বেঁচে ফিরে আসতে পারেনি। ওর থেকে যদি পাথর পড়ে যাতে না পায়ে কোনো চোট লাগে, সে লোহার মতো শক্ত ভারী হয়ে যেত। পাস করে দিলাম, যে আবার 5-6 ফিট উঠলাম, সেখানে আবার অ্যাঙ্কার করলাম, আবার দড়ি এই করে দেওয়া সেফটি। এবার যদি আমরা ওইখান থেকে পড়ি তাহলে কি হবে, দড়িতে অ্যাঙ্কারে ঝুলে যাবো, পুরো নিচে পড়বো না। যদি পুরো নিচে পড়ে যায় তাহলে তো পুরো পাউডার। আজকে হরিপালে পেয়ে গেছি এমন একজন ব্যক্তিত্ব, এমন একজন ব্যক্তিকে যাকে সারা ওয়ার্ল্ড চেনে। কে সেই ব্যক্তি যিনি অক্সিজেন মাস্ক ছাড়া, অক্সিজেন সিলিন্ডার ছাড়া হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন? একজন মহিলা, একজন ভারতীয় মহিলা, একজন বাঙালি মহিলা, আমাদের বাংলার মহিলা। কে? আপনারা চেনেন তাকে? চলুন পরিচয় করাই। সেই পিয়ালি বসাক, আমাদের বাংলার মেয়ে, আমাদের বাঙালির গর্ব, সেই পিয়ালি বসাক, সেই পিয়ালি দির সাথে চলুন পরিচয় করিয়ে দিই। আজ কথা বলবো, শুনবো তার অভিজ্ঞতা নিয়ে, সেই হিমালয় জয়ের, এভারেস্ট জয়ের অভিজ্ঞতা নিয়ে আজ কথা বলবো পিয়ালি দির সাথে। তো শুরুতেই বললাম দিদির সম্বন্ধে যা বলা বলেছি, এবার দিদি থেকে শুনে নেবো সেই অভিজ্ঞতা সম্পর্কে। সেই আমাদের কাছে অবশ্যই দিদির কাছে না, আমাদের কাছে ভয়ঙ্কর সেই অভিজ্ঞতা, কারণ আমরা এই কাজে এতটুকু পারদর্শী নই। তো আমাদের কাছে সেই চিত্র দেখেই হয়তো বুক কেঁপে উঠবে। সেই চিত্রটা দিদি থেকে সম্পূর্ণ সুন্দর। দিদি সেই এভারেস্ট জয়ের সম্পূর্ণ গল্পটা ছোট করে সংক্ষেপে দর্শকদের জন্য। ওখানে মানে ওখানে হচ্ছে ডেথ জোন বলে, আমরা যেখানে যাই। তার 26,000 ফুট, এভারেস্ট তো জানেন 29,035 ফুট। তো আমি যেগুলো গেছি তার নিচেও আমি অনেক করেছি, সেগুলো প্র্যাকটিসের সময়। তো এখন যে পৃথিবীর 6টা উচ্চতম শৃঙ্গ আমি আরোহণ করেছি, এভারেস্ট উচ্চতম, লোৎসে 4র্থ উচ্চতম, মাকালু 5ম উচ্চতম, ধৌলাগিরি 7ম উচ্চতম, মানাস হলো 8ম উচ্চতম, আর অন্নপূর্ণা 10ম উচ্চতম। এইগুলো এবং অক্সিজেন ছাড়াই আমি বেশিরভাগ করি। আর ওখানে হচ্ছে যে ডেথ জোন মানে হচ্ছে অক্সিজেন ওখানে এতটাই কম আর এতটাই ঠান্ডা বেশি। ওখানে মানে করোনার সময় হচ্ছিল না যে মানুষ এমনি হঠাৎ হার্ট ফেলিওর করে গিয়ে মারা যাচ্ছে, অক্সিজেন স্যাচুরেশন কমে যাচ্ছে, ওখানেও ওই রকমই হয়ে যায় আর কি। এবং ব্রেনে অক্সিজেন যায় না। আমাদের যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো বা হার্ট, ফুসফুস, হৃৎপিণ্ড, ফুসফুস বা কিডনি, এগুলো যে চলবে তার জন্য তো অক্সিজেন দরকার, সেইগুলো ওখানে থাকে না এবং তার জন্য মানে অর্গান ফেলিওর করে। আচ্ছা, আপনার কাছে অক্সিজেন সিলিন্ডার ছিল না নাকি আপনি নিজে ইউজ করেন? না, আমি তো নিজেই মানে অক্সিজেন ছাড়াই আপনি একেবারে শুরু থেকে পুরো শুরু করেছেন? হ্যাঁ। এবং তার আগে তো অন্নপূর্ণায় গিয়েছিলেন, সেখানে তো অক্সিজেন ছাড়াই গিয়েছিলেন, তার উচ্চতা কমও ছিল। হ্যাঁ, অন্নপূর্ণা তো 10ম উচ্চতম, কিন্তু খুব কমই ডিফারেন্স থাকে। সবই তো ডেথ জোনের তো উপরেই, মানে মৃত্যু পতাকা যেটা বলে। কারণ ওখানে হচ্ছে মানুষ তো ছেড়ে দেন, মানে কোনো পশু পাখিও বাঁচে না, এমনকি ভাইরাস ব্যাকটেরিয়া কোনো জীবাণুও ওই কত কম অক্সিজেন এবং ওই ঠান্ডার মধ্যে বাঁচে না। তার মানে দিদি ওখানে জানে যে ওখানে অক্সিজেন লেভেল নেই। হ্যাঁ, ডেথ জোন আপনি এটা জেনেও আপনি নিয়েছিলেন? আমি তো 5 বছর বয়স থেকে পাহাড়ে ওঠা ট্রেনিং নিচ্ছি, আমি তো সবকিছুই জানি, সবকিছু জেনেই আমি তো রিস্কটা নিচ্ছি আমি। আর ওখানে আমি দুমদাম তো চলে যাওয়া যায় না, ওখানে প্রচুর ট্রেনিং নিয়ে তবে যেতে যে টিমটা আপনি একা নিশ্চয়ই ছিলেন না, আরো অনেকে ছিল আপনার সাথে? হ্যাঁ, থাকে ইন্টারন্যাশনাল টিম, বিদেশ থেকে আসে শেরবাসার। কিন্তু ওখানে কিন্তু উঠতে উঠতে অনেকে অসুস্থ হয়ে পড়লো, মাঝপথ থেকে অনেকে ফেরত চলে যায়, এক একজনের এক এক রকম স্পিড। তো তারপর আমরা একাই, কারণ এভারেস্টে যখন আমি গেলাম, আমি আর শেরবাসা একটি তুষার ঝড়ের মধ্যে গেছি। বিভিন্ন ঘটনার কারণে সেই রিস্কটাও আমাকে জেনে শুনে নিতে হয়েছিল, কারণ এভারেস্টে তুষার ঝড় বা 8,000 মিটার বা 26,000 ফুটের ওপরে যে শৃঙ্গগুলো আছে ডেথ জোনের ওপরে, তুষার ঝড়ে পড়লে আজ পর্যন্ত কেউ বেঁচে ফিরে আসতে পারেনি। এবং 96 সালে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছিল, যেটা নিয়ে বিখ্যাত হয়েছিল এবং সিনেমা হয়েছিল হলিউডে, ইনটু দ্য থিন ইয়ার। ওটা বইটার নাম, আর সেইটা থেকে হলিউডে এভারেস্ট বলে সিনেমাটা হয়েছিল। তো ওইটাতে কিন্তু সত্যি ঘটনা, এবং ওরকম ঘটনা আরো অনেক ঘটে। ওখানে পৃথিবী বিখ্যাত পর্বতারোহীরা ছিল বলে ওটা একটু পাবলিসিটি পেয়েছিল। তো সেখানে ওরা ভালো ওয়েদার, একদম ঝকঝকে রোদ, সূর্যালো ওয়েদারে ওরা সামিট করেছে, এভারেস্টের চূড়ায় পৌঁছে। তারপর যখন নামছিল তখন তুষার ঝড় আসে। তো সেই তুষার ঝড়ে কিভাবে একে একে সবাই প্রাণ হারান, ওই 1-2 বেঁচেছিল, তারা ওই বই লেখে, তার থেকে সবাই আমরা জানতে পারি। তো সেই একে একে সবাই তারা অক্সিজেন নিয়ে আরোহণ করছিল, তাতেও তুষার ঝড়ে পরে প্রাণ হারান।
তারপর হচ্ছে যে নেপালের যিনি মহিলা প্রথম এভারেস্ট জয়ী পাসাংলামু শেরপা, উনিও এভারেস্টের চূড়ায় পৌঁছেছিলেন ভালো আবহাওয়াতে। তারপরে যখন উনি নামছিলেন তখন তুষার ঝড় আসে। উনি এবং দুইজন শেরপা, উনিও তো শেরপা, মহিলা শেরপা, ওনারা তিনজনেই কিন্তু তুষার ঝড়ে মারা গিয়েছিলেন। তো সেই ঘটনা আমি কিন্তু জানার পরেও মানে এভারেস্ট, এবার আমাদের পর্বতারোহণে কি হয়, ক্রিকেট ফুটবলে যেমন অনেক সাপোর্ট থাকে, অনেক স্পন্সর থাকে, পর্বতারোহণের প্রচারও সেই রকম নেই। হ্যাঁ, বা যেগুলো পাওনা আছে সরকার থেকে সেগুলোও পাচ্ছি না, বা কর্পোরেটের সাপোর্টও নেই, মানে কোনো স্পন্সরশিপও ছিল না এখানে। কিছু নেই। তো যেটা হয় ক্রাউড ফান্ডিং এর মাধ্যমেই আমাকে সবাই সাপোর্ট করেছিল। চন্দননগরের মানুষজন, আমার স্যার অপূর্ব চক্রবর্তী স্যার এবং তুষার ভট্টাচার্য বলে উনিও কাকুই আমার মানে নিজেরই মতো সবাই হয়ে গেছেন। তো ওনারা চন্দননগর, ওনারা প্রথম ক্রাউড ফান্ডিং শুরু করেন, দিয়ে সারা রাজ্য দেশ এবং তাদের যারা আত্মীয় বন্ধু বান্ধব বিদেশে থাকে, আমাদের স্কুল টিচার অনুসূয়া রায়চৌধুরী ম্যাম, তো ওনারাও সব যারা বিদেশে বন্ধু বান্ধব ইয়েরা থাকে সবাইকার মাধ্যমে ক্রাউড ফান্ডিং হয়েছিল। কিন্তু ক্রাউড ফান্ডিং এর সমস্যা হচ্ছে সময়টা একটু বেশি লাগে, কারণ একে একে দিচ্ছে 5 টাকা, এমনকি হকাররা, গরিব মানুষ, আমরা আবার যাকে বলতে পারি ভিখারি বলি, কিন্তু সেই কত বড় হৃদয়ের মানুষ। একটা মন্দিরে, ওই নন্দদোলার মন্দির চন্দননগরে আছে, ওখানে আমার প্রোগ্রাম হচ্ছে, আমি বক্তব্য রেখেছি, শুনে ওনার কাছে যেটুকু জমা হয়েছিলেন চলে এসেছেন আমাকে দেওয়ার জন্য, আমাকে প্রণাম করে। আমি বলছি না, আপনি প্রণাম নেবেন, তো উনি সেই জোর জবরদস্তি ওনারটা আমার হাতে তুলে দেবেন। এইভাবে মানে এটা পৃথিবীর ইতিহাসেও প্রথম এইভাবে এত মানে এক্সপেন্সিভ পর্বত অভিযান গুলো, কিন্তু এইভাবে যে হয়েছে, 5 টাকা 10 টাকা সবজি বিক্রেতা গরিব মানুষ তারাও সেও হেল্প করেছে। তো কিন্তু সময়টা তো বেশি লাগবে, অবশ্যই সময় অনেক বেশি লাগবে। 35 লক্ষ টাকা খরচা ছিল এভারেস্ট এবং লক্ষ্য, 35 লক্ষ টাকা, সেটা এইভাবে উঠেছে। রোটারি ইন্টারন্যাশনাল অনেকটা করেছিল, ওটা 15 লক্ষ টাকা দিয়েছিল। আর আমার যিনি অপূর্ব চক্রবর্তী স্যার, ওনার তো জীবনের সঞ্চয়ও মানে আমার বিপদ সংকুল সম্পূর্ণটা জেনে, এখনো কিছু শুরু হয়নি, প্রচুর না ওখানে দেখুন আজকে সাধারণের নজরে, আজকে আমার নজরে, সাধারণ যারা দর্শক তাদের নজরে ওটা কিন্তু অবশ্যই বিপদ সংকুল। আপনার কাছে না, আপনি অভ্যস্ত, আপনি এটা প্র্যাকটিস করেছেন। আমি বলছি সংক্ষেপে সেই গল্পটা বলুন, সেই গল্পটা যে আপনি যখন শুরু করেছিলেন এবং শুরু করার পর বিভিন্ন স্টেপ দিয়ে গিয়ে আপনি শেষে গিয়ে জাতীয় আমাদের ভারতের পতাকা এভারেস্টে পৌঁছলেন, এই গল্পটা একটু সংক্ষেপে আপনার মতো করে বলুন। এবার এভারেস্ট অভিযানের ঘটনাটাই বলছি। আমাদের একটা 1.5 মাস 2 মাস ধরে অভিযান চলে, কারণ একবারেই ওঠা যায় না, ঠিক আছে। এবং ওখানে সবসময় পাথরের ধসনার, যে বরফের ধসনার, যে চারিদিকে ফাটলে ভর্তি খাড়াই বরফের দেওয়াল বেয়ে উঠতে হয়, যে বরফের দেওয়াল বেয়ে উঠছি সেটাতেই ভাইব্রেশন আসছে, কিছুক্ষণ পরে সেটাই ভেঙে পড়বে। এবং আমরা উঠছি পাশ দিয়ে, মানে হাজার হাজার টনের বিশাল বড় বড় বরফের দেওয়াল ভেঙে চলে গেল, এক চুলের জন্য আমরা বেঁচে গেছি। এইভাবে করতে হয় এবং আমাদের ওখানে 14-15 কেজি ওজন নিয়ে উঠতে হয়, কারণ ওখানে আমাদের যে ইকুইপমেন্ট গুলো থাকে পাহাড়ে, ওটা সাজ সরঞ্জাম, ওগুলো মেটালের মানে লোহার তৈরি হয়, এবং দড়ি থাকে, তাঁবু থাকে, হ্যাঁ, সব নিয়ে খাবার দাবার, জামা কাপড়। ওখানে যেহেতু -50-60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এবং তুষার ঝড় এলে -70-80, -80-90, 100তেও চলে যায় টেম্পারেচার। হ্যাঁ, তো ডিপ ফ্রিজে জানেন যে -1-2 থাকে, সেখানে কিছুক্ষণ হাতে রাখলে কি হবে বুঝতে পারবেন। আর আমরা সেখানে -50-60 ওখানে নরমালি থাকে। তো সেইখানে আমাদের ওই দুর্গম জায়গা দিয়ে 14-15 কিলোমিটার ওজন নিয়ে, এবং আমরা পাও কিন্তু ওখানে পুরো পা পাতার জায়গা থাকে না, আমরা যে খাড়াই বরফের দেওয়াল বেয়ে উঠছি শুধু পায়ের আঙুলের উপর ভর দিয়ে। আমরা আবার জুতোর তলায় ক্র্যাম্পন লাগাই, লোহার কাঁটা থাকে, সেই কাঁটার ফ্রন্ট পয়েন্ট, সামনের দুটো যে পয়েন্ট ছুঁচলো যেটা বেরিয়ে থাকে, ওইগুলো ভিপিয়ে, এবং ওইগুলো শুধু কয়েক মিলিমিটারই ওই বরফের দেওয়ালে গেঁথানো যায়, বা পাহাড়ের পাথরের যে খাঁজ থাকে কয়েক মিলিমিটার, তাও থাকে না, তার মধ্যেই শুধু ব্যালেন্স করে ওই শুধু কাঁটার একদম যে ডগাটা, ছুঁচের মতো ছুঁচলো ডগাটা, পুরো ব্যালেন্স করে ইকুইপমেন্টস এর ওজন প্লাস নিজের শরীরের ওজনটাকে ধরতে 5-10 কেজি জুতোই থাকে, 5-10 কেজি ভারী থাকে জুতো, কারণ সেই রকম জুতো থাকে যাতে পায়ে না ঠান্ডা লাগে। কারণ ফার্স্ট বাইট জানেন ওটা হয় কি, মানে ওখানে অক্সিজেন কম বলে এবং ঠান্ডা বলে ব্লাডটা আঙুলে, পায়ের আঙুল বা হাতের আঙুলে পৌঁছয় না, তখন ওখানটা পচতে শুরু করে, নার্ভ ওগুলো পচে যায়, চামড়া সব পচে যায়, তখন কেটে বাদ দিতে হয়। কারণ সিয়াচেন গ্লেসিয়ারে যারা আর্মিরা থাকে তাদেরও এইটা হয়, দেখবেন জানবেন, অনেক আর্মি
পর্বতারোহী হাতের পায়ের আঙুল কাটা থাকে, ওটা ফ্রস্ট বাইটে আঙুল কেটে বাদ দিতে হয়। আচ্ছা। তো আর হাইপোথার্মিয়া, তো ওই ঠান্ডায় আমাদের সেই ধরনের 5-6টা লেয়ারের জ্যাকেট পরতে হয়, গ্লাভস পরতে হয়, জুতো সেই রকম থাকে, তার ভেতরে ডবল লেয়ার মোজাও সেই ধরনের থাকে, এবং ওপর থেকে যদি পাথর পড়ে যাতে না পায়ে কোনো চোট লাগে, সেই লোহার মতো শক্ত ভারী হয় জুতো, এবং আমাদের 5-6টা লেয়ারের জ্যাকেটও গায়েতে অনেক ভারী হয়ে যায়, সেই বা মাথায় আবার হেলমেট থাকে, আবার পিঠে 14-15 কেজি ব্যাগ থাকে, সব নিয়ে আমাদের এই খাড়াই বেয়ে ক্লাইম করতে হয় কয়েক মিলিমিটার ছুঁচলে দুটো পয়েন্টের উপর ভর করে। আচ্ছা দিদি, একটা রোপ থাকে নিশ্চয়ই, রোপ তো আমরা লাগাতে লাগাতে যাই। লাগা যেতে হয়। হ্যাঁ, আচ্ছা, সেটাও তো যে কোনো মুহূর্তে সেটাও কারণ অ্যাঙ্কারটাই খুলে চলে আসতে পারে, বা যে বরফের মধ্যে আমরা লাগিয়েছি বা পাথরে লাগিয়েছি সেই চাইটা খুলে চলে আসতে পারে। হ্যাঁ, এবং একটা অ্যাঙ্কার লাগাতেও মানে অনেক ইয়ে লাগে, মানে পুরো জান বেরিয়ে যায় একদম। ওটা আপনি যে একাটা লাগাচ্ছেন কত হাইট পর্যন্ত ছুঁড়ে লাগাতে পারেন ওটা? ছুঁড়ে নয়, তাহলে? ওটা ধরুন আমরা 5-6 ফিট উঠলাম, আচ্ছা দিয়ে সেখানে ওই শুধু পায়ের ওই আঙুলের উপর ভর দিয়ে করে, আচ্ছা। ওই ব্যালেন্সে দাঁড়ালাম। আচ্ছা। তো সেইখানে এবার আমাদের কাছে হ্যামার থাকে, আইসেক্স যেটা থাকে হ্যাঁ, hammer থাকে, তার পেছনে হ্যামার লাগানো থাকে। আর ওখানে অ্যাঙ্কার মানে হচ্ছে একটা হয় পিটন, রক পিটন, যেটা পাথরের খাঁজে লাগানো হয়। হ্যাঁ, হরাইজন্টাল ভার্টিক্যাল নানা ধরনের খাঁজে নানা ধরনের হয়। আর হচ্ছে আইসে হয় আইস স্ক্রু বলে, সেটা এরকম লম্বা মতো হয় আর প্যাঁচ থাকে, তো সেটা এরকম বরফে খানিকটা দিয়ে আইসে আমার দিয়ে একটু ঠুকে দিয়ে এবার ওটা লাগানোর নিয়ম আছে খুব কঠিন, মানে বলছি যত সহজ, প্রচুর প্র্যাকটিস করতে হয়েছে আমাদের ট্রেনিং। তারপর ওটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ওটা আস্তে আস্তে প্যাঁচ দিয়ে ওই বরফের মধ্যে কেটে কেটে ওটা ঢুকে যাবে। আর ভেতরটা হচ্ছে ফাঁপা, মানে বাঁশির মতো হয়, ভেতর থেকে বরফটা বেরিয়ে আসে। কিন্তু ওইটা করতে প্রচুর দম লাগে, তার উপর অক্সিজেন নেই, ওই একটা যে আমরা লাগাচ্ছি তাতেই জান শেষ হয়ে যায়। এটা রোটেশনে পরপর টিমের যারা সবাই আছি এক এক করে ওটা লাগাতে লাগাতে, তো আমাদের তো ওই নিয়ে তো করতে করতে 29,000 ফুট অব্দি উঠতে হয়। তো আমরা এই 5-6 ফিট উঠে ওটা লাগালাম, তো ওখানে আবার দড়িতে পাস করে দিলাম, ওখানে একটা ক্যারাবিনার মতো জিনিস আছে লাগাই, আমরা ওগুলো সব বয়ে বয়ে নিয়ে যেতে হয়, দড়িটা পাস করে দিলাম, দিয়ে আবার 5-6 ফিট উঠলাম, সেখানে আবার অ্যাঙ্কার করলাম, আবার দড়ি এই করে দেওয়া সেফটি। এবার যদি আমরা ওইখান থেকে পড়ি তাহলে কি হবে, দড়িতে অ্যাঙ্কারে ঝুলে যাবে, পুরো নিচে পড়বো না। যদি পুরো নিচে পড়ে যায় তাহলে তো পুরো পাউডার ধুয়ে ধুয়ে হয়ে যাবে, আর কিছু খুঁজে পাওয়া যাবে না। তো এইরকম এবার অনেক সময় বরফের ধসও উপর থেকে নেমে যায়, পাথরও পড়ে, তখন তো কিছু করা থাকবে না। কিন্তু আপনি মোটামুটি কত মিটার পর থেকে যে শ্বাসকষ্ট ব্যাপারটা মানে ফিল করেছিলেন? আমার তো ওইটাই ব্যাপার, আমি জীবনে কোনোদিন শ্বাসকষ্টটাই তো ফিল করিনি, কারণ অন্যদের যখন 50-60 নেমে যায় অক্সিজেন স্যাচুরেশন অক্সিমিটারে যখন মাপা হয়, আমার তখনও 97-98 অক্সিজেন স্যাচুরেশন। মানে এটা আপনার মধ্যে বলবো একটা, কারণ আমি 5-6 বছর বয়স থেকে তো ট্রেনিংটা নিচ্ছি, তো সেই কারণে মানে আমি যখন যেতাম পাহাড়ে 5 বছর বয়স থেকে, আমি ওই কিশোরের বইতে আছে ক্লাস 5 এর বইতে তেনজিং নরগে শেরপা এডমন্ড হিলারি এভারেস্ট বিজয় গল্পটা, ওইটা আমরা সবাই পড়েছি, মা বাবাও পড়েছিল। সেই গল্পটা আমাকে 5 বছর বয়সে মা পড়িয়েছিল পাড়া প্রতিবেশীর থেকে। আমরাও খুবই নিম্ন মধ্যবিত্ত পরিবারে ছিলাম, মা বাবার খুবই চিন্তা টেনশন সবসময় থাকতে করে বড় করবে, কিন্তু পড়াশোনাটা ভালো করে করাবে এটা সবসময় মা বাবার ইচ্ছা ছিল। যে কারণে পাড়া প্রতিবেশী থেকে উঁচু ক্লাসের বই নিয়ে এসে আমাদের 4-5 বছর বয়স থেকে রিডিং পড়ানো, সব পড়ানো শেখাতো। তখনই ওই গল্পটা এভারেস্ট বিজয় গল্পটা পড়িয়েছিল, এত আমার মনে দাগ কাটে, এত ভালো লেগে গেছে, সেই বায়না যে আমিও এভারেস্টে উঠবো, তেনজিং নরগে শেরপার মতো হবো। তার আগে কিন্তু মা বাবা কোনোদিনও পাহাড়ে যায়নি, এবং নিজের বাড়ির চৌকাঠ পেরিয়েও বেশি দূর যায়নি। এতটা মানে আমার মা বাবার এত ভীতি ছিল যে বেশি দূরে ছাড়তো না। সেই সময় থেকে পাহাড় আপনার স্বপ্ন, এবং মা বাবা সেই আমার থেকে যাওয়া শুরু করে। তারপরে আমি ওই যে 5 বছর বাচ্চাদের যেটা হয় না, যেটা ভালোবাসে সেটা দেখলে এত আনন্দ হয়, দৌড়ে দৌড়ে লাফালাফি করে। আমিও 5 বছর বয়সে পাহাড় দেখলে আমার এত আনন্দ হতো, ওখানে 14-15 কিলোমিটার আমি ওই দৌড়াদৌড়ি করে নিতাম, মানে আমি দৌড়ে দৌড়ে এগিয়ে যেতাম, মা বাবা পিছিয়ে যেত, আবার মা বাবাকে খুঁজে পেতাম না, আবার দৌড়ে দৌড়ে পেছনে মা বাবাকে খুঁজতে আসতাম, পেয়ে গেলে আবার দৌড়তাম। তারপরে আশেপাশের যে খাড়াই যে পুরো দেওয়ালগুলো থাকে না, আমরা ট্রেকিং করে যাচ্ছি, পাশে যে রকের দেওয়ালগুলো, পাথরের দেওয়ালগুলো, ওই খাড়াই বেয়ে আমি ছোট বয়সে উঠে যেতাম, তখন কিন্তু রক ক্লাইম্বিং শিখিনি, খাড়াই বেয়ে ওঠানামা করতাম। ওইটাই আমার হৃৎপিণ্ড ফুসফুসটা আমার ওইভাবে তৈরিটাই হয়ে গেছে, যে কারণে আমার অক্সিজেন স্যাচুরেশন এত বেশি। অনেকে জিম করে, ঠিক আছে, হাত পায়ের মাসেল বাড়ে, কিন্তু আমি বলবো যে হাত পায়ের মাসেলের থেকে ফুসফুস হৃৎপিণ্ডের মাসেলটাকে স্ট্রং করা কিন্তু আরো বেশি জরুরি। হ্যাঁ, সেটা কিন্তু এর মাধ্যমে করা যায়।
তো যাই হোক, তো ওই কারণে আমি অক্সিজেন ছাড়া করতে পারছি। অক্সিজেন ছাড়া করতে গেলে অনেক ট্রেনিং এর দরকার পড়ে, কিন্তু সেটা আমাদের আপনি যখন উপরে একদম 8848 মিটার উপরে উঠে গেলেন একেবারে টপে, ওখানে কতক্ষণ ছিলেন? ওখানে তো 10-15 মিনিট, কারণ আমি বললাম না তুষার ঝড়ে। এবার সেই যে ঘটনাটা হলো 1.5-2 মাস পরে এবার আমাদের ওই ওঠানামা চলে, কারণ সমস্ত ওজন নিয়ে তো একবারে ওঠা যায় না। 14-15 কেজি ওজন নিয়ে উপরে আমরা রেখে আসি, আবার নেমে আসি, আবার যাই। এবারে ওখানে হচ্ছে এরকম খাড়াই বরফের দেওয়ালে থাক মতো, তাকের মতো বরফ কুটার দিয়ে মেরে মেরে তাক মতো করে সেই খাড়াই বরফে গেলে ওইটুকু তাকে আমরা তাবু খাটিয়ে থাকি, পুরো খাড়াই এরকম ঝুলন্ত অবস্থাতে। ওইভাবে করে করে ওখানে আবার জিনিস রেখে আসলে আবার নিচে এলাম, আবার নিয়ে উঠলাম, এই করে করে তারপরে যখন আমার সামিটে যাচ্ছি তখন আমার পারমিশন জোগাড় হয়নি, কারণ এই যে টাকাটা তো আমার জমা হতে দেরি হচ্ছে, পারমিশনের টাকা পুরো তখন আমি দিতে পারিনি, এবার আমাকে যেতে দিচ্ছে না। তারপর এবার আমি যদি পারমিশন ছাড়া চলে যাই, আবার নেপালের নিয়ম হচ্ছে জেল হয়ে যাবে আর আমাকে ব্যান করে দেবে, আর কোনোদিন যেতে। আপনি উঠেছিলেন নেপালের দিক থেকে উঠেছিলেন? নেপালের দিক থেকে। এইবারে তারপর আমার পারমিটটা তখন আসেনি, এবার অপেক্ষা করছি। তারপরে যখন একটু অল্প কিছু টাকা জমা করলাম, দিয়ে অনেক কান্নাকাটি করে তারপর আমাকে এজেন্সি পারমিটটা দিল, যে ঠিক আছে পরে টাকাটা দিয়ে দেবে। এবারে যখন যাচ্ছি তখন তুষার ঝড় এসে গেছে, রেড অ্যালার্ট জারি হয়ে গেছে। এবারে তখন সারা পৃথিবীর যত বড় বড় পর্বতারোহী তারা তখন সবাই নিচে পালাচ্ছে তখন, কারণ সবাই জানে যে বাঁচে না তুষার ঝড় এসে গেলে। সেইখানে আমি ডিসিশন নিই যে আমি এবং আমার শেরপা স্যার আমরা উপরে যাব। শেরপা স্যার তো রাজি হচ্ছিল না, কিন্তু আমি বললাম যে স্যার একটু চেষ্টা করি, না হলে তারপর নিচে চলে যাব। এই বলে বলে তারপর উঠতে উঠতে অনেক কিছু তো ঘটছে, তখনও শেরপা স্যার বারে বারে বলছে যে আর নয়, এবারে আমরা নিচে চলে যাই। কিন্তু আমি বারে বারে বলে স্যার একটু চেষ্টা করি। তারপর তো সামিট হয়ে গিয়েছিল। আর ওখানে হচ্ছে মানে এমন তুষার ঝড় আসছে, তুষার ঝড়টা প্রচন্ড বেগে চলছে। এবার ওখানে না বরফটা 2-3 স্টেবল হয়ে গেলে তাহলে আমাদের উঠতে সুবিধা হয়। আর এটা তো পুরো তো ঝুরঝুরে বরফ, আর পুরো খাড়াই ভেবে উঠছি, যে তুষার ঝড় যে আসছে, ঝড়ের তো একটা ঝাপটা আসছে। এবার যে খাড়াই যে দেওয়ালটা বেয়ে আমরা উঠছি, সেইটা বেয়ে তো বরফটা যে জমা হচ্ছে সেটাও তো নেমে আসছে উপর থেকে, তো নিচের দিকেই সবসময় ভারী জিনিসটা নেমে আসছে। এইবার সেটা তো খুব স্পিডে আসছে। এবার আমি আর আমার শেরপা স্যারকে মানে তুষার ঝড়ে পুরো আছাড় মেরে মেরে ফেলছে। মানে আমরা যেখান দিয়ে উঠছি একদিকে নেপাল, একদিকে চীন, একদিকে তিব্বত। এবার আমাদের পুরো নেপালের দিক থেকে ঝড়টা আসছে, পুরো আছাড় মেরে মেরে তিব্বতের দিকে ফেলে দিচ্ছে আমরা উড়িয়ে উড়িয়ে শেরপা স্যারকেও। এবারে যখন পড়ে যাচ্ছি খাড়াইতে তো পুরো খাড়াই ভেবে তো নিচে চলে যাচ্ছি, মানে 2 পা উঠছি তো 5 পা নিচে চলে যাচ্ছি। তারপর আমি অক্সিজেন ছাড়া, আবার সারা রাত আমরা আরোহণ করছি আমি অক্সিজেন ছাড়া। মানে আপনার শেরপা স্যারের ছিল অক্সিজেন? শেরপা স্যারের অক্সিজেন ছিল, আমি তো অক্সিজেন ছাড়া। এবারে যখন পড়ে যাচ্ছি, এবার আমরা তো উপর দিকে তাকিয়ে আরোহণটা করতে হচ্ছে, মানে এরকম ভাবে তো ক্লাইম্বটা করছি। এবারে উপর থেকে যে বরফ তুষার ঝড়ের ঝাপটা কি পুরো চোখে মুখে আসছে, পুরো চামড়া চোখ পুরো খুবলে নিচ্ছে। তারপর ওই যে উপর থেকে যে পাহাড়ের ঢাল বেয়ে যে বরফটা নামছে, সেটা এসে পুরো মুখের মধ্যে চলে আসে। এবং যেহেতু আমি অক্সিজেন ছাড়া পুরো তো নাক মুখ দিয়ে হাঁ করে জোরে জোরে তো শ্বাস প্রশ্বাস নিচ্ছি, যত শরীরে জোরে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, বরফটা এসে পুরো হাঁ করে মুখের ভেতরে পুরো চলে যাচ্ছে, নাকের ভেতরে ঢুকে যাচ্ছে, চোখের মধ্যে পুরো ঢুকে যাচ্ছে বরফটা এসে। রাতের বেলা উঠছিলেন? আমাদের তো রাত্রিরেই আরোহণ করতে হয়, কারণ সামিটে যেতে গেলে আগের দিন বিকেল বা সন্ধ্যাবেলা আমরা বেরিয়ে পড়ি। দিনের বেলা নয় কেন? দিনের বেলা হচ্ছে যে সূর্যের তাপে বরফটা আলগা হয়ে গিয়ে বরফের ধসটা নাবে বেশি, ওই বনটা আলগা হয়ে যায় তো, তাইতে বরফের ধস বড় বড় চাঙড় ভেঙে পড়বে, যে কারণে আমাদের তাড়াতাড়ি ক্লাইম্ব করে সকাল সকাল 8:30 9:30 আমার আরোহণ হয়ে গিয়েছিল, দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব নিচে চলে আসে। কিন্তু রাতের বেলা উঠতে গেলে দিদি, রাতের বেলা উঠতে গেলে দেখার অসুবিধা, ওইটা হেড টর্চ লাগাই আমরা। আর এমনিতে ওখানে হচ্ছে বরফটা ক্রিস্টাল হয়ে যায়, যার জন্য মানে লাইট হয়ে থাকে, মানে হ্যাঁ লাইট হয়ে থাকে, মানে তারার আলোটা ওখানে রিফ্লেক্ট হয়। চাঁদের আলো থাকলে তো কথাই নেই, মানে আলোর বন্যা। ওই কারণে অসুবিধা হয় না, তারপর আমরা হেড টর্চ লাগাই। হ্যাঁ, তো এইরকম মানে এইভাবে তুষার ঝড়ের সাথে অক্সিজেন ছাড়া, মানে সারা পৃথিবীতে কেউ এখনো এই লড়াই মানে কেউ নেই। অক্সিজেন ছাড়া হয়তো খুব কম মানুষ এভারেস্ট উঠেছেন সারা পৃথিবীতে খুঁজলে। একটা অভিজ্ঞতা হলো 2013-তে, আপনারা জানেন যে উত্তরাখণ্ডে ক্লাউড বাস্ট হলো, কেদারের মন্দির একটুর জন্য বেঁচে গিয়েছিল। ওটা কিন্তু শুধু কেদারে হয়নি, সারা উত্তরাখণ্ড জুড়েই ওটা হয়েছিল। এবং আমরা ছিলাম গোমুখ, যেটা সবাই জানেন গঙ্গার উৎপত্তি, গোমুখে অনেক তীর্থযাত্রীরা যায়, আমরা তো যাই গোমুখ অব্দি গিয়ে এবারে ভাগীরথী 2 শৃঙ্গটাতে আমরা গিয়েছিলাম। গোমুখে যারা গেছেন তারাই সামনে তাকালেই দেখতে পাবেন যে গোমুখের ওপরেই ওই উঁচু চূড়াটা দেখা যাচ্ছে। ওটা হচ্ছে 6000 মিটারের ওপরে, 6500 মিটার, মানে
22-23 ফুট উচ্চতা, ওটা 23,000 ফুট মতো উচ্চতা। যখন ওই ক্লাউড বাস্টটা হয়, যে মেঘে ক্লাউড বাস্টটা হয়, আমরা তখন ওই 22,000 ফুট উচ্চতাতেই ছিলাম। আচ্ছা এবং সেই মেঘটার মধ্যেই ছিলাম, যে ও। মেঘটাতে ক্লাউড বাস্ট হয়েছিল, যে মেঘটা ফেটেছিল। আচ্ছা, এবং মানে আপনি কি মেঘটার উপরে ছিলেন? কারণ হ্যাঁ, পাহাড়ের চূড়াগুলো তো দেখেছেন মেঘের মধ্যেই তো থাকে, বা মেঘেরও উপরে থাকে। হ্যাঁ, তো এবার পুরো ঘন কালো পুরো মেঘটা পুরো মানে দিনের বেলাতে পুরো রাত্রির মতো অন্ধকার হয়ে গেল, পুরো কুচকুচে রাত্রির অন্ধকার দিনের বেলা। আর নিজের হাতটা এখানে রাখলে নিজের হাতটা দেখতে পাচ্ছি না, এত ঘন মেঘ। আচ্ছা। ঠিক আছে, আর এত জোরে ওই ঝড়ের দাপটটা আসছে, ধাক্কাটা হঠাৎ হঠাৎ করে। আর আমরা তো পুরো খাড়াই পাথরের দেওয়াল। এবার সেখানে হচ্ছে যে বোল্ডার গুলো কোনটা 10 ফিট, কোনটা 20 ফিট, কোনটা 40 ফিট, কোনটা 100 ফিট, আচ্ছা। এরকম বড় বড় নানা সাইজের 200 ফিট 400 ফিট বড় বড় বোল্ডার। তো ওখানে তো ক্ষয় হয় না। আর ওখানে হচ্ছে মাটি নেই, যেখানে যেমন মাটি একটা বোল্ডার বা ইটকে ধরে রাখছে, ওখানে সেটা নেই, মাটি বলে কিছু। টোটালটাই বরফ। টোটালটা বরফ, মানে ওখানটা আবার বরফও জমে না। আচ্ছা। হ্যাঁ, ওইখানটা এমন বরফ চারপাশে আছে, কিন্তু ওখান থেকে সবসময় ধস নামে বলে ওখানটা বরফ বরফটা জমতে জমতে পারে পারে না। না। এবং হাওয়ার বেগটা ওখানটা এমনটাই যে ওখানে বরফটা উড়ে চলে যায়। আচ্ছা। শুধু লুজ বোল্ডার একটার উপর একটা সাজানো, এরকম খাড়াই উঠে গেছে, কিন্তু সবগুলো নড়বড়ে, কারণ ওটাকে ধরে রাখার কিছু নেই তো। আর আমরা সেইটা বেয়ে বেয়ে উঠছি। এদিকে পায়েতে কিন্তু আমরা কয়েক মিলিমিটার, পায়ের আঙুলের ডগাটুকু রাখতে পারছি। আর প্রচন্ড ভারী ব্যাগ, ওটা ইন্ডিয়ান মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশন, হচ্ছে ইন্ডিয়ার অ্যাপেক্স বডি মাউন্টেনিয়ারিং এর, ইন্ডিয়ান মাউন্টেনিং ফাউন্ডেশন, ওদের অভিযান ছিল। এবং সারা দেশ থেকে 10টা রাজ্যের 10টা মেয়েকে সিলেক্ট করেছিল। আমি পশ্চিমবঙ্গ থেকে একা গিয়েছিলাম। মানে সবচেয়ে ভালো ভালো যারা পর্বতারোহী বিভিন্ন রাজ্যে, তাদেরই ওরা সিলেক্ট করে। হ্যাঁ, তো সেইখানে আমি গেছি পশ্চিমবঙ্গ থেকে। যাই হোক, অভিযান তো চলছে। এইবার ওই ক্লাউড বাস্ট যখন হলো, ওই শুধু পায়ের আঙুলের ডগা দিয়ে দিয়ে আমরা উঠছি। হ্যাঁ, এবার যখন ওই তুষার ঝড়ে পুরো ধাক্কাটা এসছে, আর পিঠে তো বিশাল ভারী ব্যাগ, আইএমএফ এর অভিযানে আরো ভারী ব্যাগ থাকে, তো একটু পেছনে হেলে গেছি। যেই এবার ভারী ব্যাগটা তো পেছনে টানছে, আর পেছনে এরকম তাকিয়ে দেখছি যে হাজার হাজার ফিট নিচে সেই গ্লেসিয়ার, মানে মেঘেরও নিচে পড়লে তো পুরো কোথায় 1000 ফিট নিচে গিয়ে পড়বো, আর পাথরগুলো পুরো এসে আমার উপর পড়বে ধসটা। তো দেখে তো মানে এগুলো কিন্তু একটা মুহূর্তের, মানে এক পলকেরও 1000 ভাগের 1 ভাগ সময়ের মধ্যে ঘটে গেছে। মানে ওই যে ঝড়ের পুরো ধাক্কাটা হঠাৎ করে এসছে, পায়ের আঙুলের ডগায় পুরো আমি এরকম হেলে গেছি। দেখে সাথে সাথে এবার আমি সাথে সাথে একটা বিশাল বড় পাথর তো উঠছি, পাথরটার সামনে আমি ভাবছি এত বড় পাথর আমার ওজনটা নিয়ে নেবে বলে পুরো এইভাবে পাথরটাকে ধরেছি। দেখছি যে পাথরটা জাস্ট অ্যাকচুয়াল নড়ে উঠেছে, কারণ ওটা তো পুরো নড়ছে, পুরো জাস্ট পাথরগুলো ব্যালেন্স হয়ে গেছে, একদম বুকটা ফাঁকা শেষ, মানে কি বলবো। এবং শুধু ওই পাথরটা নড়ছে না, ওটার ওপর তো পরপর পাথর সাজানো একদম চূড়া অবধি উঠে গেছে, সে একটা আকাশ ছুঁয়েছে, চূড়া শেষ দেখা যাচ্ছে না, সব পরপর দেখছি নড়ে উঠেছে। সাথে সাথে আমি পাথরটা ছেড়ে দিয়েছি। এবার নিজেকে স্বাবলম্বী করে পা তো শুধু আঙুলের ডগাটুকু রাখতে পেরেছি, কিছু এদিকে ধরতেও পারছি না। এদিকে পুরো মানে ওই মৃত্যুর মুহূর্তে একটা আলাদা শক্তি চলে আসে না, মানে পুরো ওই যে আমার নিজের ওজন, ওই পিঠে অত ভারী ব্যাগ, তার ওজন পুরো পায়ের আঙুলের ডগার উপর পুরো ব্যালেন্সে, মানে পায়ের ডগায় তাহলে কতটা শক্তি দিতে হবে পুরো শরীরে, যে ওই শুধু পায়ের ডগাতে ব্যালেন্স করে নিজেকে সামলে নিয়ে। আপনি দেখুন আমার এখানটা মানে দিদি ওই জায়গায় ছিল, মানে আমি আমার হার্টবিট বেড়ে গেছে শুনে, জাস্ট মানে চিত্র শুনে হার্টবিট এই মুহূর্তে শুনে দিদি শুনে বেড়ে গেছে এই মুহূর্তে। এরকম হয়। এবং ওই মানে এতটা পরিশ্রম ওই মুহূর্তের মধ্যে করে ফেলেছি না, আমারই নিজে মনে হচ্ছে যেন একটা বড় হার্ট ফেলিওর হয়ে গেছে, মানে এত হাঁপাচ্ছি আমি, একটা হৃৎপিণ্ড ধপক ধপক করছে এরকম। যাই হোক, ওই মুহূর্তে তো বেঁচে গেলাম। তো আমাদের তো লিডার ম্যাডাম আমাদের সাথে ওপরে আসেনি, নিচের ক্যাম্পে ছিল। উনি তো ওয়াকি টকিতে বললেন যে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের নিচে চলে আসতে হবে, কারণ এই তুষার ঝড়ে তো সামিট সম্ভব নয়, অল্প কিছু বাকি রেখে আমরা এবার নিচে ফেরত যাব। তো কয়েক ঘন্টার মধ্যে কোমর বুক সমান বরফ হয়ে গেল, মানে এত, কারণ ক্লাউড বাস্ট মানে তো জিনিসটা বুঝতে পারছেন কি পরিমাণ বৃষ্টি নিচে হয়েছে। তো সেই বৃষ্টি, আর ওপরে তো বৃষ্টি না, ওপরে তো বরফ। এবার আমরা যদি কয়েক মিনিট অপেক্ষা করি, ঝড় থামার অপেক্ষা করা যায় না কিন্তু ওখানে, কারণ আমরা যখন থেমে যাই আমরা পুরো বরফের নিচেই তো চাপা পড়ে যাব, কত কয়েকশো ফুট বরফ পড়ে যাবে। তো আমরা যত তাড়াতাড়ি সময় নিচে নামছি, এদিকে ওখানে কিন্তু দড়িও লাগাতে পারিনি, মানে তখন উপরে উঠে যাবে না, তখন আর উপরে উঠে যাবে না। ওই অবস্থাতে উপরে ওঠার কোনো সিন নেই, ওয়েদার খারাপ হয়ে গেলে আবার নিচে নামতে হবে। এভারেস্টটা তো
একটু ব্যতিক্রম, ওটা আমাকে সিদ্ধান্ত নিতে হয়েছিল। তো এবারে আমরা নিচে নামছি, আর ওখানে কোনো আমরা দড়ি লাগাতে পারিনি, কারণ পাথরগুলো বললাম যেহেতু পুরো লুজ, ওখানে তো দড়ি লাগানোর কোনো জায়গা নেই। তো ওইভাবে আমরা নামছি, এবং সেই প্রথম শুধু ওই পায়ের উপর ব্যালেন্স করে নিচে নামতে হচ্ছে। হ্যাঁ, পাহাড়ে সবসময় ওইরকম, এবং পায়ের তলায় আমরা যেটা কাঁটা লাগে ক্র্যাম্পন, ভিডিওতে বা ছবিতে দেখলে বুঝতে পারবেন, ওই ক্র্যাম্পনে হচ্ছে দুটো সামনে কাঁটা বেরিয়ে থাকে, সাইডে পায়ের এই সাইডে ধারের দিকে দুটো, আর পায়ের ভেতরের ধারের দিকে দুটো, আর পায়ের গোড়ালির দিকে দুটো কাঁটা থাকে, এরকম কাঁটা থাকে। তো আমরা যে পাহাড়ে চলাফেরা ওঠানামা করি, শুধু ওই কাঁটাগুলোর উপর ব্যালেন্স, আমাদের ওই ট্রেনিংই হয়েছে, পুরো পা পাতা যায় না, কখনো সাইডের কাঁটা ইউজ করছি পায়ের বাইরের দিকে, কখনো পায়ের ভেতরের দিকে কাঁটা, কখনো হিলের কাঁটা দুটোকে, বা কখনো শুধু আঙুলের ডগার কাঁটা দুটো। এইটুকুর উপরে পুরো আমাদের বডি ব্যালেন্স এবং এত ওজন থাকে, এটাই মানে ট্রেনিং পাহাড়ে। তো যাই হোক, তারপরে যখন আমরা নামছি, সেই প্রথম শেরপা স্যার ওখানে একজনই ছিল আমাদের 10 জনের টিমে। স্যারের মুখটা সেই প্রথম দেখেছিলাম অত ভয় পেতে, না হলে আমি শেরপাদের কোনোদিনও ভয় পেতে দেখিনি, যতই কঠিন পরিস্থিতি। আর একটা দেখেছিলাম এই এভারেস্টে শেরপা স্যার তো সবসময় আমাকে বলবে, আমার জীবনে এত ভয়ঙ্কর অভিজ্ঞতা এটাই প্রথম, এটাই শেষ, আর জীবনে কোনোদিনও তুষার ঝড়ে এভারেস্টে যাব না। ওখানে তো অনেক পর্বতারোহী যায়, তারা ফিরে আসতে পারে না, তুষার ঝড়ে মানে ওখানে বডিগুলো পড়ে থাকে, সেরকম কিছু বডি বা প্রচুর ডেড বডি থাকে। আমরা তো ডেড বডির পাশ দিয়ে উঠি, এবং ডেড বডি ওখানে তো পচে না, মনে হবে জ্যান্ত মানুষ বসে আছে, শুয়ে আছে। ওখানে 80-100 বছর পরেও তো জানেন যে মেলোডির বডি পাওয়া গেছে, ওরকমই ছিল, মানে পচেনি বডি। তো এইরকম। আর আমি যেটা বলবো, ওই ভাগীরথী 2 এর অভিজ্ঞতাটা আমার এভারেস্ট অভিযানে ওই তুষার ঝড়ে যে যাওয়ার আমি সাহস করতে পারলাম ওই কনফিডেন্টে, এবং যেভাবে আমরা নেমেছিলাম 4-5 দিন তুষার ঝড়ের মতো, বললাম না শেরপার মুখটা পুরো কালো পাথরের মতো হয়ে গেছে, লোহার মতো হয়ে গেছে, উনি এত ভয় পেয়ে গেছে, মানে ওনার মুখ দেখে বোঝা যাচ্ছে ওনার জীবনে হয়তো এটা প্রথম অভিজ্ঞতা ভয়ঙ্কর। কারণ এরকম ক্লাউড বাস্ট, উত্তরাখণ্ডে ক্লাউড বাস্ট তো কোনোদিন হয়নি, জানেন তো, এরকম ভয়ঙ্কর। তো উনিও মানে বুঝে গিয়েছিলেন যে আমরা বাঁচবো না। হ্যাঁ, তো সেইখানে যাই হোক 3-4 দিন অনেক লড়াই, শেরপা স্যারের অভিজ্ঞতা, কারণ কোথা দিয়ে নামবো আমরা নিজেরাই জানি না, কিন্তু শেরপা স্যারের অভিজ্ঞতাতে আমরা নিচে ফেরত আসতে পেরেছিলাম। আর ওই অত বড় হিমালয় পাহাড়ে আমরা তো একটা বিন্দুর থেকেও ক্ষুদ্র, মানে দূরবীন দিয়েও আমাদের বিন্দুর মতো দেখা যায়, খালি চোখে তো খুলেই পাওয়া যাবে না। সেইভাবে আমরা নেমেছিলাম 3-4 দিন, আমরা জল খাইনি, খাবার খাইনি, বরফের যে ঝাপটা, জ্যাকেট পরেছিলাম কিন্তু ফাঁক ফুঁকর দিয়ে তো বরফ পুরো ভেতরে ঢুকে যাচ্ছে। আর জুতোতে আমরা হাঁটু অব্দি গেটার লাগাই, যেটা যাতে না বরফ ঢোকে, কিন্তু তখন তো কোমর বুক সমান বরফ, গেটার কোনো কাজ করছে না, জুতোর ভেতরে পুরো বরফ, শরীরের গরমে সেই বরফ গলে জল হয়ে গেছে, পুরো ভিজে জামা কাপড়ে, ভিজে জুতোতে আমরা ওই ঠান্ডার মাইনাস টেম্পারেচার, তুষার ঝড় চলছে, আমাদের হাইপোথার্মিয়া হয়ে গিয়েছিল। মানে হচ্ছে হাইপোথার্মিয়া মানে শরীরের তাপমাত্রাটা স্বাভাবিকের থেকে অনেক কমে যায়, তখন অক্সিজেনটা হৃৎপিণ্ড, ফুসফুস আর কিডনি, যে তার ব্রেন, যে ভাইটাল অর্গান গুলো যেটা আমাদের বেঁচে থাকতে দরকার, সেইখানে পুরো রক্তটা চলে যায়। যখন ক্লাউড স্টর্মটা দিদি হয়েছিল, তখন ওখানে মোটামুটি টেম্পারেচার কোন লেভেলে পৌঁছে গেছিল? ওখানে তো -30-40 এ চলেই যায়, মানে ভাগীরথী 2 একটা বলছি, আর এভারেস্টে তো -80-90 তে চলে যায়। একটা কথা জিজ্ঞেস করি, যখন আপনি দেখছিলেন যে ওখানে প্রচুর মৃতদেহ আছে, তারপর আপনার পাশে হয়তো আপনি উঠছেন, হয়তো মৃতদেহ পড়ে রয়েছে, তুষার ঝড়ে যে ধাক্কা মেরে ফেলেছে না, উড়িয়ে নিয়ে আছাড় মেরেছে, মৃতদেহের উপর গিয়ে পড়েছে, সেগুলো তো কখনো ওই সমস্ত মৃতদেহগুলো কখনো নিচে নামিয়ে সম্ভব হয় না, ওখানে এত দুর্গন্ধ, কে যাবে তারও তো যে লাইফ রিস্ক হয়ে যাবে না। আচ্ছা, এই মৃতদেহগুলো দেখে আপনার মানে কেঁপে ওঠেনি? কেঁপে তো ওঠে, সবসময় তাদের কথা মনে করি যে তাদের পরিবারের কি অবস্থা যখন তার প্রাণ চলে গেছে, তো তাকে সম্মান জানিয়ে যাই। আমিও ভাবি যে আমি নিজে ছোটবেলা থেকে যা শিখে এসেছি, বা কোনো ভুল যেন না করি, বা মানুষ হিসেবে যেন ভালো হতে পারি, সেইগুলো মনে করতে করতে পাহাড়ে উঠতে উঠতে এইগুলো সবসময় মনের মধ্যে হতেই থাকে। শেষ যখন আপনি একদম হিমালয়ের সর্বোচ্চ চূড়া 8848 মিটার উচ্চতায় উঠে গেলেন, সেখানে কি ভারতের পতাকাটা, আমাদের জাতীয় পতাকা পুজো দিলেন, সেই সময়ের আপনার অনুভূতি দেখেছেন? সেই সময় তো প্রচন্ড তো ভালো একটা লাগছিলই, কারণ সেই 5 বছর বয়স থেকে লড়াই, শুধু তো এই পাহাড়ে ওটাটুকু নয়, এবং অক্সিজেন, সবচেয়ে বড় ওই অক্সিজেন ছাড়া ওটা যে সফলতা। হ্যাঁ, তো এবার মানে আর তার উপর প্রচুর বাধাও এসছে। হ্যাঁ, যখন আমরা খেলাধুলায় করি, পলিটিক্স তো অনেক কিছু আছে, জানেন, পেছন ধরে টেনে নামানো,
অনেক রকম, তার উপর কোনো সাপোর্ট পাইনি, এইভাবে ক্রাউড ফান্ডিং হয়ে করা। তারপর মা বাবা তো আমার মারাই গেছেন, মানে পরিবারে নানা রকম পারিবারিক অশান্তি ছিল। আমার কাকা মানে আমার বাবা মাকে সবকিছুই ঠকিয়ে আমাদের নিয়েছিল। হ্যাঁ, ব্যবসা যে ছোটখাটো ছিল বা বাড়ি ঘর অনেক কিছুই ঠকিয়ে নিয়ে নেয়। তাইতে আমার বাবার ব্রেন স্ট্রোক হয়ে যায়, বহু বছর মানে শয্যাশায়ী, ব্রেন ড্যামেজ ছিল। মাও ওই বাবাকে সেবা করতে করতে মাও চলে গেল, বাবাও চলে গেল। হ্যাঁ, তো সেই অবস্থায় সেই পারিবারিক থেকে মানে ওইরকম একটা পরিবার থেকে উঠে আসা, সেই লড়াইটা, তারপর মানে আমার পাহাড়ে ওঠার থেকে পরিবারের লড়াইটা আরো বেশি বেশি কঠিন ছিল। ছিল। এবং এমনও হয় যে পাহাড়ে যারা যান সবাইকে প্রচুর ট্রেনিং প্র্যাকটিসের দরকার লাগে, কারণ ওখানে প্রতি মুহূর্তে মৃত্যু হাতছানি, লাইভ রিস্কের ব্যাপার। সেখানে তো আমি সেইভাবে, কারণ বাড়ি ছেড়ে মা বাবাকে ছেড়ে আমি খুব বেশি বেরোতে পারতাম না, প্র্যাকটিসে যেতে পারতাম না। যে 1.5 মাস 2 মাস অভিযানে যেতাম ওইটুকুই, তাছাড়া বেশিরভাগই আমি মা বাবার কাছেই থাকবার চেষ্টা করতাম, যাতে মা বাবাকে ভালো রাখা যায়। ডাক্তার দেখানো, বাবার তো সবই বিছানায় ছিল, খাওয়া দাওয়া, বাথরুম, টয়লেট সবই, সেই সব কিছুতে মাকে সাহায্য করা, একসাথে সবকিছু করা। তো যতটা পারতাম মা বাবার কাছেই থাকতাম, মা বাবাকে ছেড়ে যাইনি। কিন্তু তাও ছোটবেলা থেকে মা বাবা যেভাবে আমাকে তৈরি করে দিয়েছে, ওই যে বললাম না, স্যাচুরেশন আমার এত ভালো থাকে, অন্যান্য পর্বতারোহীরা কিন্তু ওপরে গিয়ে আর খেতে পারে না। কারণ আপনারাও পাহাড়ে বেড়াতে গেলে দেখবেন যে যত ওপরে যাচ্ছেন জল খেলেও বমি বমি পাচ্ছে, খাবার হজম করা যাচ্ছে না। এবার আমরা তো আরো উপরে চলে যাই, সেখানে তো আরোই সমস্যা হয়ে যায়। তো কিন্তু সেখানে আমার যেহেতু স্যাচুরেশন বেশি থাকে, আমি কিন্তু খাওয়া দাওয়াটাও প্রচুর পরিমাণে করতে পারি। এই কারণে আমি এই যে বললাম তুষার ঝড়ের সাথে যে আমি লড়াইটা করতে পেরেছি, সার্ভাইভ করতে পেরেছি, এটার কারণটাই এই কারণে, কারণ আমার অক্সিজেন স্যাচুরেশন বেশি, যে কারণে আমি প্রচুর খেতে পারি। অন্যরা ওখানে কি হয়, এত আমাদের কঠিন পরিশ্রম, পাহাড়েটা তো বিশাল কঠিন পরিশ্রম, তারপরে এত ওজন নিয়ে ওখানে যারা মারা যায় মানে ওভার এক্সস্টনে মারা যায়। একে তো খেতে পারছে না, আমাদের তো খাওয়া থেকে এনার্জিটা আসে, সে খেতে পারছে না। এদিকে ঠান্ডার ফলে, ঠান্ডার সাথে লড়াই করতে, আপনি দেখবেন শীতকালে যদি মানে আপনি না খেয়ে থাকতে পারবেন না, কারণ ঠান্ডার সাথে লড়াই করতে গেলে এনার্জিটা তো চলে যাবে, খাবার থেকে আসবে। সে যে খাচ্ছে না, সেখানে তাকে -50 ডিগ্রি তাপমাত্রার সাথে লড়াই করতে হচ্ছে, এত পরিশ্রম যাচ্ছে, কঠিন পরিশ্রম, এত ওজন নিয়ে উঠতে হচ্ছে। তা খেতে না পারলে স্বাভাবিক সে আর নিতে পারবে না, হার্ট ফেলিওর করে যাচ্ছে তার। এরকম প্রচুর মারা যায়, আমার সামনে হয়েছে, মানে পৃথিবী বিখ্যাত পর্বতারোহী হার্ট ফেলিওর করে মারা গেছে। একসাথে সামিট করে তারপর নেমেছি, সে হার্ট ফেলিওর করে মারা গেছে, কারণ খাওয়া দাওয়া করতে পারে না বলে, ওই পরিশ্রমটা নিতে পারে না। কিন্তু আমি পারি, আমি প্রচুর খেতে থাকি, মানে সমতলে যাতে না খাই, সমতলে আমার বরঞ্চ ওজন কমে যায়। মা বাবা তো 1 বছর হলো মারা গেল, তো যাই হোক, কিন্তু ওই বাড়ির টেনশনে আমাদের টাইমে খাওয়া হতো না, বাবাকে টাইমে খাওয়ানো, এইগুলো করতে গিয়ে আমাদের খাওয়া হতো না। তো সেই কিন্তু পাহাড়ে গিয়ে আমি আবার টাইমে সব রুটিন প্রচুর খেতে থাকতাম। ইয়াক মিট, বিরিয়ানি, ফ্রাইড রাইস, চিকেন রোস্ট, ওরা জল খেয়ে বমি করছে আর আমি আপনার মধ্যে এটা একটা সুপারন্যাচুরাল পাওয়ার বলে, ওইটাই, ওটার জন্য আমি সার্ভাইভ করতে পারি এবং এই পরিবেশটার সাথে লড়তে পারি, যেটা অন্য কারো, পৃথিবীর কারোর পক্ষে যেটা সম্ভব নয়। আর একটা শেষ কথা বলি যে দিদি, এরপর নেক্সট টার্গেট কি আছে? নেক্সট টার্গেট এই আমি মার্চের শেষেই আর কি যাচ্ছি সিসাপাংমা, চৌইউ, এই দুটো মানে যেই ডেথ জোন বললাম 26,000 ফুট, তার উপরেও এই দুটো আছে। পৃথিবীর উচ্চতম শৃঙ্গের মধ্যে চৌইউ 6ষ্ঠ উচ্চতম, আর সিসাপাংমা হচ্ছে 14তম। এটা চীনের দিকে পড়ছে না? চীনের দিকে, একদম তিব্বতের ভেতরে এটা। তো ওই যাচ্ছি মার্চের শেষের দিকেই আমি শুরু করব। আচ্ছা, 2025 এর মার্চে। এটাতেও বলবো যেভাবে মানুষজন আমাকে সবসময় আশীর্বাদ ভালোবেসে গেছে, এই অভিযানের ক্ষেত্রেও যেন তারা সবসময় সেইভাবেই আশীর্বাদ ভালোবাসা সাপোর্ট দেন, তাহলে দেশের জন্য, রাজ্যের জন্য আরো অনেক ওয়ার্ল্ড রেকর্ড আমি করে আনতে পারবো। এবং এটাও আমি চাই আমার এই অ্যাচিভমেন্ট যাতে সমাজের কাজে লাগে, সেটাও তো আমি সবসময়, যে কারণে সব জায়গাতেই আমি ছুটে যাই। এই যে রক্তদান শিবির এরকম একটা গ্রামের ভেতরে হচ্ছে, সেখানেও কিন্তু আমি এসেছি এবং এই জায়গাগুলোতেই আমি আসি, কারণ আমি চাই আমার অ্যাচিভমেন্টে উদ্বুদ্ধ হয়ে গরিব মানুষ যারা হয়তো তারা স্বপ্নটা হারিয়ে ফেলেছে, তারা ভাবে যে এই জায়গায় থেকে আমাদের আর কিছু করার নেই, আর কিছু আমরা বড় কিছু হতে পারবো না, তাদের মধ্যে আমি সেই কারণে আরো বেশি গরিব মানুষ, নিচু তলার মানুষের মধ্যে বেশি ছুটে যাই, যাতে তারা উদ্বুদ্ধ হয়, ভালো করে পড়াশোনা খেলাধুলা করে তারা যেন অনেক বড় জায়গায় পৌঁছতে পারে। একদমই তাই, আপনার এই ভাবনাটা সত্যি, কারণ দিদিকে দেখে তো মানুষ ইন্সপায়ার্ড হবেই। এই মানুষকে দেখে যদি কেউ ইন্সপায়ার্ড না হয় তাহলে তার কি বলার নেই। ইনি তো ইন্সপিরেশন, আজকে আমাদের ভারতবর্ষে ইন্সপিরেশন,
আর যেখানে প্রতি আমার মানুষের মা inspiration। বাবারও এরকম পরিস্থিতি ছিল, সেই জায়গা থেকে লড়াই করে বাবা শয্যাশায়ী, হ্যাঁ মা ওরকম বাবাকে সেবা করে করে মা অসুস্থ, সেইখান থেকেও কিন্তু মা বাবার কষ্টটা দেখে আমি ভালো করে পড়াশোনা করেছি, খেলাধুলা পর্বতারোহণ সবকিছু মন দিয়ে করেছি। এটাও সবাইকে শেখাবে, সবাইকে তার মা বাবার কষ্টটা বুঝতে হবে, তাহলেই কিন্তু সে বড় হতে একদম, পারবে। একদম। এটাও আমি বলি, আমি যে অভিযানে গেছি, অনেকে বলে যে আমার এই অভাব এই বাধা, আমার সেই টাকার সমস্যার জন্য আমি ট্রেনের জেনারেল কম্পার্টমেন্টে এরকম কঠিন অভিযানে গেছি, ট্রেনের জেনারেল কম্পার্টমেন্টে টয়লেটের পাশে খবরের কাগজ পেতে বসে চলে গেছি, হ্যাঁ টাকা বাঁচানোর জন্য। আবার নেপালে বাসে সিট নিতে গেলে বেশি টাকা লাগবে, আমি সেই কারণে বাসের মেঝেতে বসে গেছি, রাত্রিরে বাসের মেঝেতে ঘুমাচ্ছি, লোকজন অন্ধকারে তো দেখতে পাচ্ছে না, জুতো করে আমাকে মারিয়ে দিয়ে চলে যাচ্ছে। এইরকম যা বাধা আসুক, রাস্তা কিন্তু কিছু বার করতেই হবে, লক্ষ্যটাকে পূরণ করতে হবে। এভাবে আপনারা আমি কিন্তু শুনুন, বলছি। নিজের মুখে শুনছেন, ওনার নিজের মুখ থেকে আমি বলছিলাম, উনি বলছেন। তাই যারা স্বপ্ন দেখছেন, যে কোনো স্বপ্ন হ্যাঁ যদি সফল করতে হয়, তাহলে দিদির এই দিদিকে দেখে, দিদিকে লক্ষ্য রেখে, দিদিকে ইন্সপিরেশন মনে করে আপনি এগিয়ে যেতে পারেন, এটুকুই বলতে পারবো। নেক্সট যে অভিযানে যাচ্ছেন, এর জন্য যে খরচের ব্যাপারটা সেটা কি হ্যাঁ। হবে, কি বলবো? সেটাও তো এই মানুষকে জানানো হচ্ছে, বিভিন্ন জায়গায় ক্রাউড ফান্ডিং যাতে হয়, আর বিভিন্ন জায়গায় স্পন্সরের জন্য অ্যাপ্লাই করছি, কিন্তু আর এটা- দিদি ক্রাউড ফান্ডিংটা আপনি কিভাবে করছেন, মানে আপনার কাছে আমার- এবার পৌঁছাবে কি করে? হ্যাঁ ওইটা আমার নয়, যারা আমার চেনা পরিচিত, মানে আমার পাড়া প্রতিবেশী, তারাই নিজেরাই এই সময় আপনি যেমন ভিডিও করলেন, তারাও বিভিন্ন ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছাড়ে, আমার ব্যাংক অ্যাকাউন্ট তারা দিয়ে দেয়। হুম। তো এইভাবেই হয়, তারা আমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেয়, আমার অ্যাকাউন্ট থেকে আবার নেপালের আমার অভিযানের ওখানে তাহলে টাকা পাঠিয়ে দেয়া হয়। দিদি, দর্শকরা যদি আপনাকে এই ব্যাপারে অবশ্যই হয়ে হেল্প করবে, আমরা সবাই করব, আমরা চাই আমাদের ভারতবর্ষে গর্ব উনি। তো সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে টাকাটা পৌঁছাবে কি করে? আপনি কোনো কিউআর কোড বা কিছু আছে? হ্যাঁ সেটাও আছে, আপনাকে তাহলে দিয়ে দেবো। আর আমার যেটা ফোন নাম্বার আছে, হুম। তার মধ্যেও আমার জিপে আছে, ব্যাংক তাহলে আপনি ফোন নাম্বারটা, আমার কিউআর কোডটা আপনি আছে। দিন, আমি এখানে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে। সেক্ষেত্রে আপনাকে ডিরেক্ট, আর কি আপনার নিশ্চয়ই আপনার নাম আসবে, হ্যাঁ হ্যাঁ, কিউআর কোডটা দিলেই তো আমার নামটা ওর মধ্যে চলে আর ফোন নাম্বারটা একবার বলে দিন আপনি। ফোন নাম্বারটা হচ্ছে 8240623801। এই নাম্বারে জিপে আছে, জিপেও আছে, ফোন পেও আছে, ফোন পেও আছে, সব। শুনে নিলেন? এই মানুষ সারা পৃথিবীর কাছে ভারতবর্ষের নাম উজ্জ্বল করেছে। তাই আসুন আমরা তাকে সবাই মিলে অর্থনৈতিকভাবে হেল্প করি, যাতে তিনি আরো অনেক বিশ্ব রেকর্ড করতে পারেন। আমি নাম্বারটা স্ক্রিনে চলছে, দেখে নিন। আর একটা অনুরোধ, কারুর যদি বড়, কারণ কর্পোরেটের তো এখনো সেই প্রচারটা সচেতনতা নেই, ক্রিকেট ফুটবলে যেমন করে পর্বতারোহণে করে না। কারুর যদি কোনো বড় কোম্পানির সাথেও যোগাযোগ থাকে, সেখানেও যদি আমাকে স্পন্সরের অ্যাপ্লাই করার সুযোগ যদি করে দেয়, তাহলেও সেটা ভালো হবে, অনেক উপকার হবে। শুনে নিলেন সমস্ত কথা। আমার ওইটাতে হোয়াটসঅ্যাপও আছে, আচ্ছা। তেমন যদি কারুর থাকে কোনো বড় কোম্পানির সাথে যোগাযোগ, হুম। তাহলে আমাকে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারবে। যাকে দিদি সব বলে দিলেন, সবটাই শুনে নিলাম। দিদিকে আবারও বলবো, দিদিকে ধন্যবাদ জানাই, দিদিকে কাছে কৃতজ্ঞ রইলাম সবাইকে আমার এইটুকু প্রণাম সময় দেওয়ার জন্য। জানাই। আমি আপনাদের কৃতজ্ঞ রইলাম, এবং আপনার সান্নিধ্য পেয়েছি এত সামনে থেকে, আমি নিজেকে না, ধন্যবাদ আমি জানাই। চাই যে যদি আমার এই উদ্বুদ্ধ হয়, আমার অভিজ্ঞতা থেকে উদ্বুদ্ধ হয়, যদি আরো মানুষ তারাও যাতে বড় জায়গায় পৌঁছন, ছাত্রছাত্রীরা যদি উদ্বুদ্ধ হয়, ছেলেমেয়েরা উদ্বুদ্ধ হয়, সেটাই আমার সবচেয়ে বড় পাওয়া। ঠিক আছে দিদি, আবার আপনি এই এই আপনার নেক্সট যে টার্গেট সেটা অ্যাচিভ করুন, সফল হন। দর্শকরা চাইবে, আমরাও চাইবো সফল হন আপনি। তারপর আপনার সাথে আমরা আবার বসবো, আপনার এই অভিজ্ঞতা আমরা আবার শুনবো। নিশ্চয়ই 100। ভালো থাকুন। ভালো থাকবেন সবাই।